গল্পের নাম অপূর্ণতার গল্পে পূর্ণতার তৃপ্তি। লেখনীতে উর্মি আক্তার উষা। গল্পের সকল পর্ব। ভার্সিটির প্রথম দিন এভাবে এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে এমনটা কল্পনার বাইরে ছিল অনুরিমার। আশেপাশের অনেকেই হা করে তাকিয়ে আছে, যেন কিছুক্ষণ আগে যা ঘটে গেছে তা এত সহজে কেউই হজম করতে পারেনি। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনুরিমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। না নিজের চুল, না সামনে থাকা ছেলেটার চুল। কিছুক্ষণ আগে। আজ অনুরিমার প্রথম দিন ভার্সিটিতে। অতিরিক্ত এক্সাইটেড হতে গিয়ে ভার্সিটিতে আসতে দেরি হয়ে যায় তার। তাড়াহুড়ো করে ক্যান্টিনে সামনে দিয়ে যাচ্ছিল, তখনই কলার খোসায় পা পিছলে পড়ে যেতে নেয়। নিজেকে সেফ রাখতে গিয়ে চোখ বন্ধ করে কাউকে ধরে ফেলে, যার দরুন তার সাথে অপর ব্যক্তিটিও নিচে পড়ে যায় আর ঘটনাক্রমে তাদের কিস হয়ে যায়। এতে করে আশেপাশে যারা ছিল তারা সবাই হা করে ওদেরকেই দেখছিল। চট করে অনুরিমা চোখ খুলে দেখে সে একটা ছেলের উপর পড়ে আছে। বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ায় সে। সঙ্গে সঙ্গে ছেলেটিও উঠে দাঁড়ায়। ছেলেটির চোখ মুখে রাগ স্পষ্ট দৃশ্যমান। এই মেয়ে চোখ কি কপালে নিয়ে ঘুরো নাকি? চোখের সামনে এমন সুদর্শন ছেলে দেখলে তো এমন হওয়াটাই স্বাভাবিক। কিছুটা ভাব নিয়ে বলল ছেলেটা। ওই হেলো। নিজেকে কি মনে করেন পান্তা ভাত? চোখ কি আপনার নেই? পড়ে গেলেন কেন আমার উপর? এই যে মিস, আমি আপনার উপর পড়িনি, আপনি পড়েছেন আমার উপর। ওদের তর্কাতর্কির মাঝেই তিনজন ছেলে মেয়ে এসে সেখানে উপস্থিত হয়। অনুরিমা হাত ঘড়িতে তাকিয়ে দেখে ক্লাস শুরু হতে আর মাত্র 4 মিনিট সময় বাকি। আদিল, তুই এখানে কি করছিস আর তোর জামা কাপড়ে ধুলো লাগলো কি করে? জেবা নামক মেয়েটি বলল। সে অনেক বড় ইতিহাস। একটা হাতি পড়েছিল আমার উপর। বলিস কি? হাতি কোত্থেকে আসলো? অনুরিমার দিকে তাকিয়ে বলল। এসেছে হয়তো আশেপাশের কোথা থেকে। তোকে সেই কখন থেকে খুঁজছি, বলল নাহিদ। কেন? প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীন বরণের জন্য এইবার আমাদের সিনিয়রদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই মিরাজ স্যার এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের উনার ডিপার্টমেন্টে ডেকেছেন, বলল তুহিন। আচ্ছা চল। অনুরিমা আর চোখে ওদের কথাবার্তা শুনছে। পাশেই তার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড রিয়ান্তা দাঁড়িয়ে। আদিল তার বন্ধুদের সাথে কথা বলে একটা অনুরিমার দিকে তাকালো। তারপর আর কিছু না বলে বন্ধুদের সাথে সেখান থেকে চলে গেল। অনুরিমা বোকার মতো তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। রিয়ান্তা টেনেটুনে অনুরিমাকে ক্লাসে নিয়ে যায়। প্রথম দিনের ক্লাসগুলো কিছুতেই মিস করতে চায় না তারা। টিচার এবং স্টুডেন্টদের পরিচয় হতে হতেই কেটে যায় পুরো সময়। ভার্সিটি ছুটির পর বাসায় আসলে শায়লা বেগম মেয়েকে জিজ্ঞেস করেন আজ কলেজের প্রথম দিন কেমন কেটেছে। অনুরিমা মুখে শুধু ভালো বলেই নিজের ঘরে চলে আসে। গরমের মধ্যে বাইরে থেকে এসে বড্ড ক্লান্ত লাগছে তার, তাই সে গোসল করার জন্য সোজা ওয়াশরুমে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে এখন অনুরিমার নিজেকে হালকা মনে হচ্ছে। শায়লা বেগমের মেয়ের কথাটা বিশ্বাস হয় না, তাই তিনি ছোট মেয়েকে অনুরিমার রুমে পাঠান। অহনা রুমে এসে দেখে তার বোন টাওয়াল দিয়ে চুল মুছছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখার চেষ্টা করছিল তার বোনের মন ভালো আছে নাকি। না, অনুরিমা একদম স্বাভাবিক মুডেই আছে। অহনা ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করে। অহনা বোনের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নায় অহনাকে দেখে অনুরিমা জিজ্ঞেস করে, পেছনে দাঁড়িয়ে আছিস কেন? তুমি কি করছো দেখতে এসেছিলাম। কেমন কাটলো ভার্সিটির প্রথম দিন? অহনার কথাতে অনুরিমা সেই ঘটনাটা চোখের সামনে ভাসতে থাকে। মুহূর্তেই তার হৃদকম্পন যেন বেড়েই যাচ্ছিল। নিজেকে স্বাভাবিক করে অনুরিমা অহনাকে সব বলে দেয়। অনুরিমার কাছে সব শুনে অহনার যেন মাটিতে গড়াগড়ি খাওয়ার মতোই অবস্থা।
অহনাকে হাসতে দেখে অনুরিমা রেগে যায় এবং নিজের রুম থেকে বের করে দেয়। রাতে যখন সবাই একসাথে খাবার খেতে বসে তখন অনুরিমার বাবা আসাদ সাহেব মেয়েকে জিজ্ঞেস করে আজ সারাদিন কেমন কাটল। অনুরিমা তখন সবে মাত্র খাবার মুখে দিয়েছে। বাবার মুখে এই প্রশ্নটা শুনে তার গলায় খাবার আটকে যায়। শায়লা বেগম তাড়াতাড়ি করে মেয়েকে পানি এগিয়ে দেয়। অনুরিমার এমন অবস্থা দেখে অহনা হাসতে হাসতে বলে, আজকের দিনটা আপু সারা জীবন মনে রাখবে। মেয়েটার গলায় খাবার আটকে গেছে আর তুই হাসছিস। তোমার ছোট মেয়ে দিনকে দিন ফাজিল হয়ে যাচ্ছে, বললেন শায়লা বেগম। আহ, তুমি রাগ করছো কেন? রাগ করব না, সারাদিন জ্বালিয়ে খায় দুটোতে। আম্মু তুমি এখন অন্য টপিকে চলে যাচ্ছ। কথা হচ্ছিল আপুর ভার্সিটি নিয়ে। অনুরিমা রাগে অহনার দিকে চোখ রাঙিয়ে তাকায়। বোনকে রাগতে দেখে অহনা দাঁত কেলিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। পরের দিন সকাল। শায়লা বেগম অনেকক্ষণ ধরে মেয়ে দুটোকে ডাকছেন কিন্তু কারোরই কোনো সাড়াশব্দ পাচ্ছেন না। 8টা বাজতে চলল, এখনো তারা গভীর ঘুমে। শায়লা বেগম রুমে এসে দেখেন অহনা ঘুমোচ্ছে। অনুরিমা আগে উঠে পড়েছে, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। উনি রেগে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দেন। মিনিট খানেক পর অহনা চোখ পিটপিট করে তাকায়, গরমের জন্য ঘুম ভেঙে গেছে তার। আম্মু তুমি সবসময় এমন করো, আরেকটু ঘুমোতে দাও না। এই তোর কি কলেজ নেই? 8টা বাজতে চলল, রেডি হবি কখন আর নাস্তাই বা করবি কখন? মায়ের রাগ রেখে অহনা হাই তুলতে তুলতে বিছানা ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই অনুরিমা ওয়াশরুম থেকে বের হয়ে আসে, অহনাও তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে যায়। রেডি হয়ে নাস্তা করে দুবোনকে একসঙ্গে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেন আসাদ সাহেব। এরপর নিজের গন্তব্যে পৌঁছে যান। গেইটের সামনে রিয়ান্তা অনুরিমার জন্য অপেক্ষা করছিল। অতপর দুজন একসাথে ক্লাসে চলে আসে। 3টে ক্লাস করে রিয়ান্তার খিদে পেয়ে যায়, তাই সে অনুরিমাকে সাথে নিয়ে ক্যান্টিনে চলে আসে। অনুরিমা আর রিয়ান্তা কর্নারের একটা টেবিলে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, তখনই সেখানে আদিল তার বন্ধুদের সাথে নিয়ে ক্যান্টিনে আসে। আদিল তখনও অনুরিমাকে খেয়াল করেনি। এক কাপ কোল্ড কফি নিয়ে বসার জন্য একটা টেবিলের সামনে যাচ্ছিল, তখনই সে অনুরিমাকে দেখে। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে সোজা অনুরিমার সামনে এসে দাঁড়ায়। তার হাত থেকে কফির মগটা অনুরিমার ব্যাগের উপর পড়ে যায়। আচমকা কিছু একটা ব্যাগের উপর পড়ে যাওয়ায় অনুরিমা সেই দিকটায় তাকায়। তাকিয়ে দেখে আদিল পাশেই দাঁড়িয়ে বাঁকা হাসছে। তুহিন, নাহিদ আর জেবাও সেখানে দাঁড়িয়ে হাসছে। প্রিয় ব্যাগটার এমন দশা দেখে মুহূর্তেই অনুরিমার রাগ উঠে যায়। টেবিলে থাকা গ্লাসটার সমস্ত পানি আদিলের মুখে ছুঁড়ে মারে। অনুরিমার এমন কাণ্ডে ক্যান্টিনের কিছু সংখ্যক ছেলে মেয়ে ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রিয়ান্তা ভয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। সে একবার আদিলের দিকে তো একবার অনুরিমার দিকে তাকায়। দুজনেই দুজনের উপর ক্ষেপে আছে। হাউ ডেয়ার ইউ! বেশ অনেকটা চেঁচিয়েই বলে আদিল। রাগে তার কপালে রগগুলো ফুটে উঠেছে। আশেপাশে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। আদিল একবার ওদের দিকে তাকাতেই সবাই ক্যান্টিন থেকে চলে যায়। রিয়ান্তা, তুহিন, নাহিদ আর জেবা ছাড়া এখানে আর বাড়তি কেউ নেই। অনুরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, তখনই আদিল তার হাত শক্ত করে চেপে ধরে। অনুরিমা হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু আদিলের কোনো হেলদোল নেই। লাভ নেই, এত সহজে তোমাকে ছাড়ছি না। হাত ছাড়ুন আমার। আপনার সাহস কি করে হয় আমার ব্যাগে কফি ফেলার? সাহসের দেখেছ কি? আদিল একবার ওদের দিকে তাকাতেই সবাই ক্যান্টিন থেকে চলে যায়। রিয়ান্তা, তুহিন, নাহিদ আর জেবা ছাড়া এখানে আর বাড়তি কেউ নেই।
অনুরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শেখার থেকে চলে যেতে নেয়, তখনই আদিল তার হাত শক্ত করে চেপে ধরে। অনুরিমা হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু আদিলের কোনো হেলদোল নেই। লাভ নেই, এত সহজে তোমাকে ছাড়ছি না। হাত ছাড়ুন আমার। আপনার সাহস কি করে হয় আমার ব্যাগে কফি ফেলার? সাহসের দেখেছ কি? রিয়ান্তা অনুরিমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, সিনিয়রদের সাথে এভাবে লাগিস না বোন। আজকে আমি একটা মেয়ের থেকে জেনেছি আদিল হচ্ছে এই ভার্সিটির টপার। চুপ থাকতো তুই। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? যা ইচ্ছা তাই করবে নাকি? কি ফুসুর ফাসুর করছো দুজনে? রিয়ান্তার দিকে তাকিয়ে কথাটা বলল তুহিন। আপনাকে বলবো কেন? চল তো রিমা। কথাটা বলে রিয়ান্তা অনুরিমার হাত ধরে ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছিল। পেছনে থেকে আদিল চেঁচিয়ে বলে ওঠে, এর শাস্তিটুকু তোলা রইল। অনুরিমা পেছনে ফিরে আদিলের দিকে তাকিয়ে ভেঙচি কেটে রিয়ান্তার সাথে সেখান থেকে চলে যায়। আদিল অনুরিমার যাওয়ার পানে তাকিয়ে থেকে মনে মনে কিছু একটা ভেবে একা একাই বাঁকা হাসতে থাকে। অনুরিমার বাকি ক্লাস করাই মনোযোগ বসছিল না, তাই সে বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিয়ান্তার তার সাথে বেরিয়ে পড়ে। রিয়ান্তার প্ল্যান করেছিল আজ দুজন রিকশা করে ঘুরে ফিরে তারপর বাড়িতে যাবে। তাই অনুরিমা বাসা থেকে আসার সময় বলে এসেছিল রিয়ান্তার সাথে বাসায় যাবে, তাই ড্রাইভার আজ নিতে আসেনি। রাস্তায় দুজন বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিকশাও নাগালে পাচ্ছে না। রাগে অনুরিমার অসহ্য লাগছে, রিয়ান্তা অনর্গল বকবক করেই যাচ্ছে। হেঁটে কিছুদূর আসতেই রিয়ান্তার বকবকানিতে অনুরিমা কিছুটা অন্যমনস্ক হয়ে যায়, যার দরুন অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় সে। কেউ তার হাত ধরে টেনে বাইকের সামনে থেকে সরিয়ে আনে। রিয়ান্তা তাড়াতাড়ি অনুরিমার কাছে এসে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস রিমা? অনুরিমা এখনো ঘোরের মধ্যে আছে। একটুর জন্য কি থেকে কি হয়ে যাচ্ছিল। পাশেই তাকিয়ে দেখে আহনাফ দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। আহনাফ রিয়ান্তার বড় ভাই। অনুরিমা আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিয়ান্তার দিকে তাকায়। হুম, আমি ঠিক আছি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তুমি এখানে? অনুরিমার থেকে ভাইয়া ডাকটা হয়তো আহনাফ আশা করেনি। মনক্ষুণ্ণ হয়ে তার দিকে তাকায় সে। তারপর স্বাভাবিক কণ্ঠে রিয়ান্তার প্রশ্নের জবাব দেয়, এখান দিয়েই যাচ্ছিলাম। তখন দেখি তোরা হেঁটে হেঁটে যাচ্ছিস, তাই গাড়ি থামিয়েছিলাম। একটুর জন্য একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। অনুরিমা একটু সাবধানে চলাফেরা করবে তো। চলো আমি তোমাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছি। তারপর অনুরিমা আর রিয়ান্তা গাড়িতে গিয়ে বসে। আহনাফ গাড়ি ড্রাইভ করছে। রিয়ান্তার সামনে বসতে ভালো লাগে না, তাই সে পেছনে বসেছে। অগত্যা অনুরিমাকে সামনে বসতে হয়েছে। রিয়ান্তা ফোনে ফেসবুক স্ক্রুল করছে। অনুরিমা জানালা খুলে দিল, বাইরে থেকে ঠান্ডা বাতাসে ঢেউ খেলে যাচ্ছে গাড়ির ভেতর। মুহূর্তেই অনুরিমার মন ফুরফুরে হয়ে গেছে। বাতাসে কপালের উপর ছোট ছোট চুলগুলো বাড়ি খাচ্ছে। আহনাফ ড্রাইভ করার পাশাপাশি আওর চোখে বার কয়েক অনুরিমার দিকে তাকাচ্ছে। তার সেদিকে কোনো ধ্যান নেই, সে এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। অনুরিমাকে পৌঁছে দিয়ে আহনাফ রিয়ান্তাকে নিয়ে চলে যায়। অনুরিমা অনেকক্ষণ ধরে ডোর বেল বাজাচ্ছে, কিন্তু কারোরই খোলার নাম গন্ধ নেই। সে ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে অনুরিমা। মিনিট 10 পর অহনা ছাদ থেকে নেমে আসে। এতক্ষণ ছাদের কবুতরদের দানা দিচ্ছিল। তাদের মা শায়লা বেগম কিছু একটা কাজের জন্য বাইরে গিয়েছেন। অনুরিমা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। রাতে অনুরিমা অহনাকে সাথে নিয়ে পড়তে বসেছে। কাল থেকে ভার্সিটির একজন প্রফেসর মাহবুব স্যারের কাছে পড়তে যাবে বলে ঠিক করেছে রিয়ান্তা আর সে। অহনা মোবাইল থেকে অ্যাসাইনমেন্ট করছে।
আসাদ সাহেব কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছেন। অহনা ঠিক করেছে আজ অনুরিমাকে সাথে নিয়ে হরর মুভি দেখবে। সেই জন্য দুজনে তাড়াতাড়ি ডিনার করে নিজেদের রুমে চলে আসে। বেলকনির দরজা এবং জানালা আটকে পর্দা লাগিয়ে বসে পড়েছে দুজনে মুভি দেখতে। রুম এখন পুরোপুরি অন্ধকার। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। হরর মুভি দেখতে দুজনই বেশ ভয় পায়, তবুও তারা দেখবেই। হঠাৎ একটা ভয়ঙ্কর সিন দেখে অনুরিমা আর অহনা দুজনেই আম্মু বলে চেঁচিয়ে ওঠে। তারপর হাত দিয়ে দুজন দুজনের মুখ চেপে ধরে, কারণ শায়লা বেগম পৈপি করে বলে দিয়েছেন দুজনের চেঁচামেচি যেন ঘরের বাইরে না আসে। আদিল সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে সে। চুল মুছতে মুছতেই বাইরে থেকে আদিলের বাবা আয়মান সাহেব খাবারের জন্য ডাকতে থাকেন। পুরো বাড়িতে দুজনই থাকে। আদিল ছোট থাকতেই ওর মা মারা যায়। আয়মান সাহেব এত বছর ধরে একা হাতে অফিস আর বাড়ি একসাথে সামলে যাচ্ছেন। আদিলের পুরো পৃথিবীই তার বাবা। খাবার খেয়ে বাবাকে গুড নাইট বলে নিজের রুমে চলে আসে আদিল। এরপর তুহিনকে কল করে। তোকে যেই কাজটা দিয়েছিলাম তা হয়েছে। ওর পরিবারে বাবা, মা আর ছোট বোন আছে। ওর বাবা একজন ব্যবসায়ী। আঙ্কেলের অফিসের অপোজিটে যেই অফিসটা আছে সেটাই ওদের অফিস। আসাদ আঙ্কেলের মেয়েও। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। কল কেটে দিয়ে আদিল মোবাইলের ওয়ালপেপারে অনুরিমার ছবিটির দিকে তাকিয়ে থাকে। এই ছবিটা আজ দুপুরে অনুরিমার অগোচরে তুলেছিল সে। আসাদ সাহেবের সাথে আয়মান সাহেবের আগে থেকেই জানাশোনা ছিল। আদিল মাঝে মধ্যেই নিজেদের অফিসে যেত। আসাদ সাহেবকে আদিল তার বাবার সূত্রে চেনে। পরের দিন। আজ সকাল থেকেই বাইরে আবহাওয়া ভালো না। ঝিরিঝিরি বৃষ্টি লেগেই আছে, থামার কোনো নাম গন্ধ নেই। বৃষ্টির জন্য অনুরিমা আজ ভার্সিটি যায়নি। অহনা তো সুযোগ খুঁজে কলেজে না যাওয়া। তার জন্য এটা একটা মোক্ষম সুযোগ কলেজে না যাওয়ার। অনুরিমা ড্রয়িং রুমে বসে টিভি দেখার পাশাপাশি মুড়ি মাখা খাচ্ছে। বৃষ্টির দিনে সে হরর মুভি দেখতে পছন্দ করে, আজও তার অন্যথা হয়নি। অথচ কাল রাতেও দুজনে হরর মুভি দেখে ভয়ে কুটিকুটি হয়েছে। পাশেই বসে আছে অহনা। সে খুব মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়ে আছে, যেন মুভি এক একটা মুহূর্ত তার কাছে বড্ড গুরুত্বপূর্ণ। এরই মধ্যে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। অনুরিমার উঠতে আলসেমি ধরছিল, তাই সে অহনা উঠতে বলে, কিন্তু সে তো নাছোড়বান্দা। কিছুতেই মুভি দেখার মাঝে সে জায়গা ছাড়বে না। অগত্যা অনুরিমাকেই গিয়ে দরজা খুলতে হয়। অনুরিমা দরজা খুলে দেখে একজন ডেলিভারি বয় বাইরে দাঁড়িয়ে আছে। তারপর অনুরিমার নামে একটা পার্সেল আর একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। অনুরিমা ছেলেটার থেকে পার্সেলটা গ্রহণ করে। কে দিয়েছে কথাটা জিজ্ঞেস করতে ছেলেটা কোনো উত্তর না দিয়েই চলে যায়। অনুরিমার মেইন দরজা লাগিয়ে অহনার কাছে আসে। অনা, তুই কি অনলাইনে কিছু অর্ডার করেছিস? না তো। কেন আপু? দেখ না, ডেলিভারি বয় আমার নামে এই পার্সেলটা দিয়ে গেছে। কে দিয়েছে জিজ্ঞেস করতেই ছেলেটা কিছু না বলে চলে যায়। খুলে দেখো কি আছে ভেতরে। অনুরিমা প্যাকেট খুলে দেখে ভেতরে দুজন কাপল ডান্স করছে, এমন একটা শোপিস আর একটা পায়েল। ফুলের তোড়ায় লাল আর হলুদ রঙের গোলাপ, সাথে একটা ছোট্ট চিরকুট। অহনা অনুরিমাকে তাগিদ দিয়ে বলে চিরকুটটি খুলে পড়তে। অনুরিমা চিরকুটটি খুলে পড়তে থাকে। প্রিয় প্রণয়িনী, আমার হৃদয়ের প্রথম হৃদকম্পন তুমি। অষ্টাদশী এক কন্যাকে দেখে হৃদয়ে সেদিন প্রথম প্রণয়ের বর্ষণ শুরু হয়েছিল। এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে নিজের ধন্য মনে করব। ভালোবাসা নিও প্রিয়। ইতি। এক অধম প্রণয়। চিরকুটটা পড়া মাত্রই অনুরিমার হাত থেকে নিয়ে নেয় অহনা।
এতে সে তেমন একটা রিয়েক্ট করে না। সে এক মনে ভাবতে থাকে কে আছে যে তাকে ফুলের তোড়া, শোপিস আর চিরকুট পার্সেল করবে। তার তো কোনো ছেলে বন্ধু বা প্রেমিক নেই। রিয়ান্তাও তো পার্সেল পাঠাবে না, ও পাঠালে তো এমন ধরনের চিরকুট দিবে না, তাহলে কে পাঠাতে পারে এগুলো? চিরকুটটা পরে অহনা অনুতিমার কাছে এসে বলে, আপু সত্যি করে বলো তো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না রে। অপস আমিও না। কি যা তা বলছি। তোমার মতো খিটখিটে মেয়ের বয়ফ্রেন্ড কে হবে? হুহ। শেষের কথাটায় ভেঙচি কাটে অহনা। তবে রে। অনা দ্বারা বলছি। বলেই অহনাকে দৌড়তে থাকে অনুরিমা। শায়লা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। ওদের দুজনের চেঁচামেচিতে ড্রয়িং রুমে এসে দেখেন অনুরিমা অহনাকে ধরার জন্য দৌড়চ্ছে। উনি কিছুটা রাগী স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে, দুটোতে এভাবে চেঁচামেচি করছিস কেন? মায়ের রাগ দেখে দু বোনই চুপ হয়ে যায়। ওরা বুঝে গেছে এখন টু করে শব্দ করলেও দুজনের একজনকেও আস্ত রাখবেন না শায়লা বেগম। অনুরিমা আর অহনা সোফায় বসে টিভি দেখায় মনোযোগ দেয়। শায়লা বেগম পুনরায় রান্নাঘরে চলে যান। অহনা টিভির থেকে দৃষ্টি সরিয়ে অনুরিমার দিকে তাকায়। আচ্ছা আপু, এমনটাও তো হতে পারে ভার্সিটির প্রথম দিনে তোমার উপর পড়ে যাওয়া ছেলেটাই এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর সেই এই পার্সেলটা তোমাকে দিয়েছে। অহনার কথা শুনে অনুরিমা ভাবতে থাকে পরপর দুবার আদিলের সাথে ওর দেখা হয়েছে আর এই দুবারই দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই ছিল। এর মধ্যে ভালো লাগা কখন তৈরি হলো? নাকি অন্য কেউ আছে? অনুরিমার ভাবনার মাঝেই মোবাইলে কল আসে। রিয়ান্তা কল করছে। অনুরিমা রিসিভ করতেই রিয়ান্তা হুড়মুড় করে বলে, রিমা নোটিশ দেখেছিস? কিসের? পরশু প্রথম বর্ষ মানে আমাদের নবীন বরণের অনুষ্ঠান আয়োজন হবে। ওহ, আমার খুব এক্সাইটেড লাগছে। কলেজে তো বৃষ্টির জন্য একটু এনজয়ই করতে পারলাম না, বোরিং কেটেছে। এইবার যেন তেমনটা না হয়। বুঝলাম তোর খুব আক্ষেপ। আহারে। শোন, আমরা কিন্তু শাড়ি পরছি। মিলি আর ঝিনুক শাড়ি পরবে বলেছে। আমি শাড়ি পরতে পারবো না। আমি কমফোর্টেবল না। প্লিজ না করিস না। একদিনই তো। দেখি। একদিন পর। আজ ওদের নবীন বরণ। ভার্সিটির অডিটোরিয়ামে সবকিছু আয়োজন করা হয়েছে। সুন্দর করেই সবটা সাজানো হয়েছে। টিচারদের পাশাপাশি সিনিয়রদেরও দায়িত্ব দেওয়া হয়েছে নবীন বরণের অনুষ্ঠানের। আদিল, নাহিদ, জেবা, তুহিন ওরা সকাল সকালই চলে এসেছিল। রায়ান, মেহেদি, রাজু, সজীবও রয়েছে সাথে। ওরাও আদিলের ক্লাসমেট। রিয়ান্তা সকাল সকাল রেডি হয়েই অনুরিমাদের বাসায় চলে এসেছে। অনুরিমা তখন বিছানায় বসে বসে ভাবছিল কি পরে যাবে আজ। অহনা দুটো শাড়ি বের করে দিয়ে বলেছে যে কোনো একটা পরে নিতে। রিয়ান্তা এসে দেখে অনুরিমা একটা কালো রঙের শাড়ি ছুঁয়ে দেখছে। রিমা, তুই এই শাড়িটাই পর। খুব মানাবে তোকে। এরপর অনুরিমা রিয়ান্তার সাহায্য নিয়ে শাড়িটা পরে রেডি হয়ে নেয়। হালকা সাজেই অনুরিমাকে যেন রূপবতী দেখাচ্ছে, রিয়ান্তাকেও কম লাগছে না। রিয়ান্তা নীল রঙের শাড়ি পরেছে। দুজনেই শায়লা বেগমকে বলে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় আসতেই মিলির কল আসে। মিলি আর ঝিনুক অলরেডি ভার্সিটি পৌঁছে গেছে। ওরা গেইটের সামনে অনুরিমা আর রিয়ান্তার জন্য অপেক্ষা করছে। অনুরিমা, রিয়ান্তা, মিলি আর ঝিনুক একসাথেই ভেতরে ঢুকে। আশেপাশে তাকিয়ে দেখতে থাকে ওরা। অডিটোরিয়ামে গিয়ে বসতেই অনুরিমা আদিলকে দেখতে পায়। আদিলকে কালো রঙের পাঞ্জাবিতে বড্ড স্নিগ্ধ দেখাচ্ছে। ব্যস্ততার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে।
তুহিন আদিলের কানের কাছে এসে কিছু একটা বলতেই আচমকা সে অনুরিমার দিকে তাকায়। হুট করেই দুজনের চোখাচোখি হয়ে যায়। অনুরিমা দ্রুত চোখ নামিয়ে ফেলে। আদিল বুকে হাত দিয়ে এক পলক অনুরিমার দিকে তাকিয়ে থেকে বলে, মাশা আল্লাহ। কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠান শুরু হয়। নবীনদেরকে রজনীগন্ধা আর একটি করে গোলাপ ফুল দেওয়া হয়। স্যারেরা তাদের বক্তব্য প্রকাশ করে। নতুনরা এবং সিনিয়ররা নাচ ও গানে নাম দিয়েছিল। একে একে সবাই পার্টিসিপ্যান্ট করে। এরপর আদিল মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজ সে একজনকে ডেডিকেট করে গান গাইবে। তার গান গাওয়ার কথা শুনে সবাই ডেডিকেটেড পার্সনের নাম জিজ্ঞেস করে। তবে আদিল সেই মানুষটার নাম বলতে নারাজ। কিছুক্ষণ পরেই হাতে গিটার তুলে নেয় সে। সারা রাত ভোর, চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা। নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। তুমি দেখা দিলে তাই, মনে জাগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। ছুঁয়েছ হৃদয় আমার, প্রেমেরই আবির মেখে। ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে। তুমি আছো ভাবনাতে, পুরোটাই একটু অল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। ফুরিয়ে যাক না সময়, তোমাকে দেখে দেখে। আবেগী হোক না জীবন, সুখেরই গল্প লেখে। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এ মনে সব জল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। অনুষ্ঠান শেষ হতেই সবাই যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। অনুরিমা রিয়ান্তার সাথে বের হচ্ছিল এমন সময় রায়ান নামক ছেলেটি এসে ওদের সামনে এসে দাঁড়ায়। হাই, আমি রায়ান। তা জেনে আমরা কি করব ভাইয়া? বলল রিয়ান্তা। কিছুই না। শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার নাম কি মিস? অনুরিমাকে উদ্দেশ্য করে বলল। অনুরিমা। অনুরিমা। নাইস নেম। ধন্যবাদ। চল রিমা, দেরি হয়ে যাবে। হুম। কথাটা বলে সেখান থেকে চলে যায় ওরা। কিছুটা দূরেই আদিল দাঁড়িয়ে আছে। এতক্ষণ ওদেরকেই পর্যবেক্ষণ করছিল সে। মনে মনে রাগে ফুঁসছে সে। রায়ান নামক প্লেবয় ছেলেটা প্রত্যেকটা মেয়ের সাথে একই রকম ভাবে ফ্লার্ট করে বেড়ায়। আদিল রাগে সেখান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় অনুরিমার। বাসায় এসে শাওয়ার নিয়ে নেয় সে। বড্ড টায়ার্ড লাগছে তার। বিছানায় শুয়ে শুয়ে নিজের অজান্তেই আদিলের কথা ভাবতে থাকে সে। আজকের দিনটা অনেক ভালো লেগেছে তার। রাতে খাবার খাওয়ার পর অনুরিমা নিজের রুমে এসে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অহনা আগেই এসে শুয়ে পড়েছে বিছানার একপাশে। হঠাৎ ভাইব্রেশনে অনুরিমা মোবাইলের দিকে তাকায়। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আননোন নাম্বার দেখে মোবাইল বিছানার পাশেই রেখে দিল অনুরিমা। পরপর দুইবার কল বেজে ওঠার পর অনুরিমা কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কেউ কোনো কথা বলছে না। বারবার কল দিয়ে বিরক্ত করছেন কেন? স্টুপিড। অনুরিমা বিরক্ত হয়ে কল কেটে দিল। অহনা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কে কল করেছিল আপু? আর বলিস না। আননোন নাম্বার ছিল, রিসিভ করলাম কিছু, অপর পাশ থেকে কেউ একটা কথাও বলল না। হবে কোনো বখাটে। শুয়ে পড়ো। অনুরিমা গিয়ে অহনার পাশে শুয়ে পড়ে। অন্যদিকে আদিল গিটার হাতে নিয়ে বেলকনিতে একটা টুলে বসে দূর আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আকাশের চাঁদটা মেঘের আড়ালে ঢেকে আছে।
অনুরিমার প্রতি ভালো লাগা যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে। প্রথম দেখাতেই অনুরিমার প্রেমে পড়ে যায় আদিল। সূর্যের রশ্মির থেকেও তার কথা তেজ বেশি লেগেছিল আদিলের কাছে। আজ নবীন বরণের অনুষ্ঠানের সময় শ্যামারঙা কন্যাকে সবথেকে বেশি রূপসী লেগেছিল তার কাছে। দূর আকাশে তাকিয়ে গিটারে সুর টানে আদিল। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ক্লাসের ফাঁকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সবটুকু আমার চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে, শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে। আমি যাচ্ছি ডুবে ঘোরে কোনো রূপকথার দেশে, আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে। নিস্তব্ধ রাত কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। সূর্যের আশেপাশে থাকা হলদে আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। বেলকনির গ্রিলের ফাঁকে বসে থাকা একজোড়া চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনার যাচ্ছে অনর্গল। হঠাৎ করে আদিলে ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে বেলকনিতে। কাল রাতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। এরপর ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে এসে দেখে মন্টু সামনে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছে আর আয়মান সাহেব খাবার খাচ্ছেন। একটু পরেই অফিসে চলে যাবেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বেটা, বসো নাস্তা করে নাও। হুম। অন্যদিকে অনুরিমা এখনো গভীর ঘুমে মগ্ন। অহনার তো কোনো কথাই নেই। সে হর হামেশা ঘুমোতে পারলেই বাঁচে। আজ শায়লা বেগম কোনো রকম ডাকাডাকি ছাড়াই অনুরিমার রুমে চলে আসেন। এসে দেখেন অনুরিমা আর অহনা দুজনেই বিছানার দুই প্রান্তে ঘুমোচ্ছে। শায়লা বেগম অহনার কাছে ডাক দেন, এতে করে তার ঘুম কিছুটা হালকা হয়ে আসে। ডাকার পরেও যখন সে উঠে না তখন শায়লা বেগম অহনা কান ধরে শোয়া থেকে উঠান। অহনা চোখ পিটপিট করে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যিই আমার মা? আপুকে তো কিছুই বলো না, ও তো এখনো কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। শুধু আমার ঘুমেরই দুশমন হও তুমি। বেয়াদব মেয়ে, ঘড়িতে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? কলেজে কি তোর বদলে আমি যাব নাকি? হ্যাঁ যাও না। বারণ কে করেছে? তবে রে। শায়লা বেগম চোখ গরম করে তাকান অহনার দিকে। মায়ের রাগ দেখে অহনা বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় লাগায়। শায়লা বেগম আস্তে করে অনুরিমার কাছে আসেন। আলতো করে হাত বুলিয়ে দেন মেয়ে মাথায়। এরপর নরম স্বরে ডাকতে থাকেন অনুরিমাকে। খানিক বাদে অনুরিমা চোখ পিটপিট করে তাকায় মায়ের দিকে। তাকিয়ে থেকে ঠোঁট এলে মুচকি হাসি দেয় সে। এরপর শায়লা বেগম উঠার জন্য তাড়া দিয়ে রুমে থেকে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মাঝেই অহনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর অনুরিমাও ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আসাদ সাহেব নাস্তা করছেন তখনই হুড়মুড় করে অহনা ডাইনিং টেবিলে আসে। পেছনে থেকে অনুরিমা আসে। অহনাকে তাড়াহুড়ো করতে দেখে আসাদ সাহেব বলেন, আস্তে মা, নাস্তা তো কোথাও উড়ে যাচ্ছে না। তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি ঘুমোবি, নইলে সকালে সময় মতো ঘুম থেকে উঠতে পারবি না। আমার কথা কি তোরা কেউই শুনবি না? আহা, মেয়েগুলোকে বকছো কেন? বকি কি আর সাধে নাকি? তোমার মেয়েরা আমার একটা কথাও শোনে না। হয়েছে, এবার মেয়ে দুটোকে খেতে দাও। কলেজে যেতে দেরি হয়ে যাবে ওদের। নাস্তা করে দুই বোন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসাদ সাহেবের সাথে বেরিয়ে পড়ে। আসাদ সাহেব মেয়েদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে যান। মিলিয়ার ঝিনুক গেইটের সামনেই অনুরিমার জন্য অপেক্ষা করছিল। রিয়ান্তা এখনো আসেনি। অনুরিমা ব্যাগ থেকে মোবাইল বের করে রিয়ান্তাকে কল করে। পরপর দুবার কল বেজে কেটে যায়। তৃতীয়বার কল করতেই রিয়ান্তার মা আমেনা বেগম কল রিসিভ করেন।
আসসালামু আলাইকুম আন্টি। রিয়ান্তা কি আজ ভার্সিটি আসবে না? ওয়া আলাইকুমুস সালাম মা। কাল রাত থেকে ওর খুব জ্বর। বিছানা থেকে উঠতেই পারছে না। ওহ, ঔষধ খেয়েছে নাকি? আচ্ছা, আমি বিকেলে আসব। ঘুম খেয়েছে? আচ্ছা মা। অনুরিমা মিলি আর ঝিনুকের সাথে ক্লাসে চলে যায়। রিয়ান্তাকে ছাড়া তার ক্লাস করাতেও মন বসছে না। বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে সে। ক্লাসগুলো শেষ করে ওরা ভার্সিটি থেকে বেরিয়ে বাসায় চলে যাবে। মিলি আর ঝিনুকের বাড়ি উল্টো দিকে হওয়ায় অনুরিমাকে আজ একাই বাড়িতে ফিরতে হবে। অনুরিমা রিকশা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তখন সেখান দিয়ে আদিল বাইক নিয়ে যাচ্ছে। অনুরিমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সে বাইক থামায়। আদিলকে দাঁড়াতে দেখে অনুরিমা ভ্রু কুঁচকে তাকায়। এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাবে না? দাঁড়িয়ে আছি তাতে আপনার কি? নিজের কাজে যান। ওকে, তোমার যা ইচ্ছে, বলেই বাইক নিয়ে চলে যায়। অনুরিমা দাঁড়িয়ে থেকে আদিলের যাওয়ার পানে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, যেতে বলেছি বলেই কি চলে যেতে হবে নাকি? অনুরিমার ভাবনার মাঝেই কেউ একজন পেছনে থেকে ডাক দেয়। অনুরিমা সেদিকে তাকাতেই তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে ওঠে। আশেপাশে মানুষের তেমন একটা আনাগোনাও নেই। তাই এত কথা না বাড়িয়ে কিছু না বলে সামনের দিকে চলে আসতে নেয় অনুরিমা। হুট করেই রায়ান অনুরিমা হাত ধরে ফেলে, এতে করে অনুরিমার বিরক্তির পরিমাণ আরও বেড়ে যায়। মুখে ফুটে ওঠে তিক্ততা। ঝাঁঝালো কণ্ঠে রায়ানকে বলে, হাত ছাড়ুন আমার। যদি না ছাড়ি। অনুরিমা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু রায়ান কিছুতেই তার হাত ছাড়ছে না। রাগে অনুরিমা এক হাত দিয়ে রায়ানের গালে একটা চড় মেরে দেয়। এতে করে রায়ান অনুরিমা হাত মুচড়ে ধরে। এমন সময় কেউ একজন এসে রায়ানের নাক বরাবর ঘুষি দেয় আর সে অনুরিমার থেকে দূরে ছিটকে পড়ে। পাশ ফিরে তাকিয়ে দেখে আদিল দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ থেকে যেন আগুনের আভা উপচে পড়ছে। তারপর অনুরিমাকে সাইডে দাঁড় করিয়ে আদিল দৌড়ে গিয়ে রায়ানকে এলোপাথারি মারতে শুরু করে। আদিলের রাগ দেখে অনুরিমা ভয়ে কাঁপতে শুরু করে। মারামারি সে বরাবরই প্রচণ্ড ভয় পায়। তোর সাহস কি করে হয় অনুর হাত ধরার? সেদিনই তোকে বলেছিলাম অনুর থেকে দূরে দূরে থাকবি, বলেই আবার মারতে শুরু করে। অনুরিমা ভয়ে ভয়ে আদিলের কাছে আসতে থাকে। আদিলকে থামানোর চেষ্টা করে বারবার, কিন্তু তারপরও সে থামছে না। হুট করেই অনুরিমা আদিলকে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ জড়িয়ে ধরায় আদিল থেমে যায়। তাকিয়ে দেখে অনুরিমা তাকে জড়িয়ে ধরেছে। আদিল বুঝতে পারে অনুরিমা ভয়ে থরথর করে কাঁপছে। অনুরিমাকে শান্ত করে আদিল রায়ানকে শাসিয়ে সেখান থেকে চলে আসে। ওদিকে রায়ান আদিলের হাতে এত মার খাওয়ার পরেও রাগে ফুঁসতে থাকে। অতঃপর আদিল অনুরিমাকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। অনুরিমা দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে তৈরি হয়ে নেয় রিয়ান্তাকে দেখতে যাবে বলে। অনুরিমা রিয়ান্তার রুমে এসে দেখে সে বিছানায় শুয়ে ফেবুকিং করছে। ওকে দেখে রিয়ান্তা মোবাইল রেখে একটা দুর্বল হাসি দেয়। অনুরিমা আসার সময় রিয়ান্তার জন্য ঝাল দিয়ে ফুচকা কিনে নিয়ে এসেছিল, সেগুলোই ওকে খেতে দেয়। ঝাল ঝাল ফুচকা রিয়ান্তার বড্ড পছন্দের। এরপর ওরা বসে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। সন্ধ্যের দিকে ওরা বাড়ি ফিরে যাবে বলে জানায়, তবে রিয়ান্তা আর ওর মা কিছুতেই ওদের একা বের হতে দিবেন না। কিছুক্ষণের মাঝেই আহনাফ অফিস থেকে আসে। রিয়ান্তার রুমে এসে বোনকে দেখে এক পলক অনুরিমার দিকে তাকিয়ে চলে আসতে নেয়। তখনই রিয়ান্তা আহনাফকে বলে অনুরিমাকে বাড়িতে পৌঁছে দেবার কথা। আহনাফ হুম বলে বাইরে চলে আসে। রিয়ান্তা আর তার মা আমেনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে অনুরিমা বাড়ির বাইরে চলে আসে। আহনাফ তখন গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদেরই অপেক্ষা করছিল।
এরপর ওরা গাড়িতে উঠে বসে। আহনাফ ড্রাইভ করছে, পাশের সিটেই অনুরিমা বসে আছে। দুজনের মাঝেই পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণের মাঝেই আহনাফ কাঙ্ক্ষিত স্থানে এসে গাড়ি থামায়। অনুরিমা গাড়ি থেকে নেমে আহনাফকে বাড়ির ভেতরে আসার কথা বলে, কিন্তু আহনাফ অন্য কোনো দিন আসবে বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। সকালে অনুরিমা তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসেছিল। আজ ভার্সিটিতে আসার পর থেকে আদিলকে সে কোথাও দেখতে পায়নি। রিয়ান্তা, মিলি আর ঝিনুক কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে। সামনেই তাদের সেমিস্টার এক্সাম। আজই নোটিশ বোর্ডে রুটিন দেওয়া হয়েছে। ওদের বকবকানিতে এখানে বসে থাকতে বোর ফিল হচ্ছে অনুরিমার। তাই সে ওদের উদ্দেশ্য করে বলে, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দেখিস ওয়াশরুমে গিয়ে আবার হারিয়ে যাস না। ঠাট্টার ছলে বলল রিয়ান্তা। অনুরিমা রিয়ান্তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার জন্য। হঠাৎ করে কেউ অনুরিমার হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে চলে আসে। সে অজ্ঞাত ব্যক্তির দিকে তাকিয়ে দেখে। আপনি? হুম, আমি। তোমাকে আমার কিছু কথা বলার আছে। তবে আমার কিছু শোনার নেই, বলে হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। আদিল অনুরিমার আরও কাছাকাছি আসতে থাকে। প্লিজ দূরে দাঁড়ান। আগে আমার কথা শোনো, তারপর দূরে গিয়ে দাঁড়াবো। কি কথা বলবেন? বলুন। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে তোমাকে আমার খুব করে চাই। দিনকে দিন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি অনু। হয়েছে আপনার বলা। আগে আপনি আপনার অনুভূতিগুলোকে উপলব্ধি করুন, তারপর না হয় ভালোবাসার কথা বলবেন। বলেই নিজের হাত থেকে আদিলের হাতটা ছাড়িয়ে চলে যায় আর মনে মনে ভাবে, আমি বুঝতে পারি আপনি আমাকে ভালোবাসেন। কিন্তু যেদিন আমার প্রতি আপনার ভালোবাসা পুরোপুরি অনুভব করতে পারবেন, সেদিন আমি আমার অনুভূতিগুলোকে আপনার কাছে প্রকাশ করব। কথাগুলো ভাবতে ভাবতেই অনুরিমা পুনরায় ক্যান্টিনে চলে আসে। রিয়ান্তা, মিলি আর ঝিনুক কিছু একটা নিয়ে কথা বলছিল। অনুরিমা গিয়ে ওদের পাশে চেয়ার টেনে বসে। ওরা কথা বন্ধ করে এক পলক অনুরিমার দিকে তাকায়। এরপর দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করে। অনুরিমা আদিলের বলা কথাগুলো ওদেরকে বলে। সব কথা শুনে রিয়ান্তা বলে, আমার আগেই মনে হয়েছিল আদিল ভাইয়া আমাদের রিমার উপর ক্রাশড। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিথ্যে হয় না। পরোক্ষভাবে আদিল ভাইয়া তোকে প্রপোজ করেছে আর তুই কিনা কিছু না বলেই চলে আসলি, বলল ঝিনুক। ঝিনুকের কথা শেষ না হতেই মিলি বলে ওঠে, এতটা আনরোমান্টিক কেন তুই? চুপ থাকতো তোরা। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। ওকে। অহনা কোচিং করে হাতে একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট হাতে নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পেছনে আসছে। পেছনে তাকিয়ে কাউকেই সে দেখতে পেল না। মামুন স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে বা পেছনে পেছনে হেঁটে আসছে। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, ভূত নয় তো, ভাবতেই যেন শরীর শিরশিরিয়ে উঠল। সামনেই তার এইচএসসি পরীক্ষা, তাই খুব মনোযোগ দিয়ে পড়ছে সে। মাগরিবের আজানের আগেই কোচিং ছুটি হয়ে যায়। এখনো সন্ধে হয়নি, বিকেলের রক্তিম আভা এখনো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে আয়াতুল কুরসি পড়ে বুকে 3 বার ফু দিয়ে আবার হাঁটতে শুরু করে। অহনা চলে যেতেই কিছুটা দূরে কারো বাড়ির দেয়ালের আড়াল থেকে একটা ছেলে বেরিয়ে আসে। ছেলেটি অহনার যাওয়ার পানে তাকিয়ে আছে, মুখে তার অমায়িক হাসি। তাহলে এতক্ষণ এই ছেলেটাই অহনাকে মামুন স্যারের বাসা থেকে ফলো করে এসেছে। অহনা খুব দ্রুত হেঁটে বাসায় চলে আসে। অনুরিমা তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। অহনা রুমে এসে হাঁপাতে থাকে। অনুরিমা ওকে এভাবে হাঁপাতে দেখে জিজ্ঞেস করে, অনা হাঁপাচ্ছিস কেন? আর বলিস না আপু।
মামুন স্যারের বাসা থেকে বের হওয়ার পর মনে হলো কেউ আমাকে ফলো করছে, কিন্তু আমি পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। বলিস কি, কাল থেকে আর একা একা আসিস না, তোর বান্ধবী রিনির সাথে আসবি। আপু গলির মাথায় ভূতের উপদ্রব হয়নি তো? আরে ভূত আসবে কোত্থেকে, ওদের কথার মাঝেই আজান পড়ে যায়। দুই বোন অজু করে আসে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে অনুরিমা আর অহনা মায়ের কাছে যায়। উনি নামাজ পড়ে রান্নাঘরে সন্ধ্যের নাস্তা তৈরি করছিলেন। অহনা তার মাকে বলল, আম্মু আজ আমি নাস্তা বানাই। কি বানাবি শুনি? মালাই চা আর নুডলস। শায়লা বেগম কপালে হাত দিয়ে বলে, পারিস তো শুধু এই দুটোই, তোকে কিচ্ছু করতে হবে না। সর, আমি বানাচ্ছি। আম্মু প্লিজ। আর এভাবে বলছো কেন আম্মু? আমি তো রান্না করতে পারি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে করবি। কিছুক্ষণের মধ্যেই অহনা মালাই চা আর নুডলস রান্না করে ডাইনিং টেবিলে রাখে। অনুরিমা খেয়ে খুব প্রশংসা করে বোনের সাথে শায়লা বেগমও। অহনা খুব ভালো করে মালাই চা করতে পারে। শায়লা বেগম শিখিয়েছেন দুই মেয়েকে। উনার ধারণা মেয়েদের সব কাজেই পটু থাকতে হয়, তাই তিনি দুই মেয়েকেই সব ধরনের রান্না এবং কাজ শিখিয়েছেন। রাতে বাড়িতে এসেই রায়ান তার রুমে চলে আসে। পুরো রুমের লাইট অফ করে ইজি চেয়ারে বসে। সেদিন কিভাবে আদিল তাকে মারছিল সেটাই কল্পনা করতে থাকে। মনে মনে একটা কথাই ভেবে নেয়, ওই মেয়ের জন্য আমাকে মেরেছিস তাই না আদিল? এইবার তুই দেখবি আমি কি করি। খুব তো ওর প্রেমে ডুবে আছিস। এমন অবস্থা করব ওই মেয়ের যে কাউকে মুখ পর্যন্ত দেখাতে পারবে না। রায়ানের ভাবনার মাঝেই তার ছোট বোন রিনি এসে খাবার খাওয়ার জন্য ডাকে। এরপর রায়ান ফ্রেশ হয়ে খাবার খেতে যায়। এদিকে খাবার খেয়ে অনুরিমা আর অহনা রুমে চলে আসে। অনুরিমা বিছানা গুছিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেদিনের মতো আবারও সেই একই নাম্বার থেকে কল আছে। রাগে অনুরিমা ফোন সাইলেন্ট করে বালিশের পাশে রেখে দেয়। কিন্তু পরপর কল আসতেই থাকে, থামার কোনো নাম গন্ধও নেই। আজও অনেকটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করল সে। হ্যালো, কে বলছেন? দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো। চোখে চোখ রেখে বলো ভালোবাসো। গলার আওয়াজ কিছুটা চেনা চেনা লাগছে অনুরিমার কাছে। তাই পুনরায় সে আবারও জিজ্ঞেস করে, কে বলছেন আপনি? আই লাভ ইউ অনু। অনু নামটা শুনে অনুরিমা বুঝতে পারে ফোনের অপর প্রান্তে কে রয়েছে। এরপর আবার ফোনটা কানে নিয়ে বলে, তুমি আদিল তাই না? তাহলে চিনে ফেলেছ আমায়। অনুরিমার ফোনে কথা বলতে দেখে অহনা ইশারায় জিজ্ঞেস করে কে কল করেছে। অনুরিমা কলটা মিউট করে জানায় যে আদিল কল করেছে। অহনা তার বোনকে বলে, আজ অন্তত খিটখিটে মেজাজে কথা বলো না, সুন্দর মিষ্টি স্বরে কথা বলো। অনুরিমা অহনাকে ভেঙচি কেটে ফোন আবার কানে নেয়। অনু, তুমি কি শুনতে পাচ্ছ? এভাবে কল করে বিরক্ত করার কি মানে? আমি জানি তুমি একদমই বিরক্ত হচ্ছ না। প্লিজ বলো তুমিও আমাকে পছন্দ করো। না, পছন্দ করি না। কথাটা বলে অনুরিমা কলটা কেটে দেয় আর খিলখিলিয়ে হাসতে থাকে। এত সহজে তো আমি আপনার কাছে ধরা দেব না মিস্টার আদিল মেহবুব। অনুরিমাকে হাসতে দেখে অহনা হাসির কারণ জিজ্ঞেস করলে সে জানায় একটা হাসির কথা মনে পড়ায় সে হাসছে। এরপর দুজনে শুয়ে পড়ে। অপরদিকে অনুরিমার হুট করে কল কেটে দেওয়ায় আদিল মন খারাপ করে বেলকনিতে কিছুক্ষণ বসে থাকে। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। একদিন ঠিকই আমি তোমার মন জয় করব। খুব ভালোবাসি তোমায় অনু। আজ রিয়ান্তাদের বাড়ি পুরোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ অনুরিমা পরিবার সহ এখানে উপস্থিত হয়েছে। আজ তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। অনুরিমা আর অহনা দুজনই সাদা গাউন পরে এসেছে।
রিয়ান্তা লাল রঙের গাউন পরেছে, অনুরিমা রিয়ান্তার সাথে সোফায় বসে আছে। রিয়ান্তার ফ্যামিলির অনেকেই আছে। অহনাও সাথে রয়েছে। বোন, তোকে খুব সুন্দর লাগছে। ছোট পাখি, তোমাকেও সুন্দর লাগছে। আহনাফের কথার উত্তরে অহনা আর রিয়ান্তা বলে, থ্যাংক ইউ ভাইয়া। অনুরিমা সোফায় বসে থেকে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। রিয়ান্তা আর অহনার প্রশংসা করল, কিন্তু ওর করল না। আহনাফ ওর প্রশংসা কেন করল না সেটাই মনে মনে ভাবতে থাকে। অনুরিমাকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাফ মুচকি হাসে। এরপর তাকে উদ্দেশ্য করে বলে, হোয়াইট ফেইরি, তোমাকে খুব সুন্দর লাগছে। আহনাফের মুখে প্রশংসা শুনে অনুরিমা কিছুটা থতমত খেয়ে যায়। একটু আগেই সে মনে মনে ভাবছিল তাকে কেন প্রশংসা করা হলো না। হুট করেই আহনাফ তার মনের কথা বুঝে গেল। রিয়ান্তা একবার আহনাফের দিকে তো আরেকবার অনুরিমার দিকে তাকাচ্ছে। অনুরিমা আহনাফের দিকে তাকিয়েছিল। রিয়ান্তা ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়, যা দেখে অনুরিমা আহনাফের দিক থেকে চোখ সরিয়ে কাপা স্বরে বলল, ধন্যবাদ ভাইয়া। অনুরিমার মুখে ভাইয়া ডাক শুনে আবারও আহনাফ মনক্ষুণ্ণ হল। মুখে ফুটে উঠল বিষণ্ণতার ছাপ। সবসময় কেন তাকে এভাবে ভাইয়া ডেকে আহত করতে হবে? মাঝে মাঝে তো নাম ধরেও ডাকতে পারে। আহনাফ পুনরায় নিজেকে স্বাভাবিক করে মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে। মনে মনে ভাবতে থাকে, খুব শীঘ্রই আমি বাবা মাকে আমার মনের কথা জানাব। আজ জানি বাবা মা আমার সিদ্ধান্তে খুশি হবেন। কিছুক্ষণ বাদেই কেক কাটা হয়। রিয়ান্তা নিজ হাতে সবাইকে কেক খাইয়ে দেয়। অনুরিমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। ওরা রিয়ান্তাদের বাড়ি থেকে ডিনার করেই বাসায় ফেরে। অনুরিমা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অহনা মোবাইলে গেম খেলছে। বাইরে থেকে এসে ফ্রেশও হয়নি সে। অনুরিমা অহনার কাছে গিয়ে মোবাইলটা নিয়ে নেয়। কিছুক্ষণের মাঝেই অহনা ফ্রেশ হয়ে আসে। অনুরিমা তখন শুয়েছিল। অহনা আস্তে করে বোনের কাছে এসে বলে, আপু ঘুম আসছে না, চলো মোবাইলে লুডো খেলি। ঘড়িতে তাকিয়ে দেখেছিস কয়টা বাজে? এখন কোনো খেলা চলবে না। আয়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম আসবে। অহনা আর কোনো কথা না বলে বোনের পাশে গিয়ে শুয়ে পড়ে। অনুরিমা অহনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটা সময় অহনা ঘুমিয়ে পড়ে। অনুরিমা ছোট বোনের কপালে আদরের পরশ এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন আয়মান সাহেব। রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে আসেন তিনি। আদিলও তার বাবার পেছনে পেছনে আসে। আয়মান সাহেব বিছানায় বসতেই আদিল উনার সামনে এসে দাঁড়ায়। তারপর ইনিয়ে বিনিয়ে কিছু বলার চেষ্টা করে। আয়মান সাহেব সোজাসাপটা জিজ্ঞেস করেন, তুমি কি কিছু বলতে চাও বেটা? হুম বাবা। তাহলে বলে ফেলো। আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ বললে ভুল হবে, তাকে আমি ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। মেয়েটাকে? আসাদ আঙ্কেলের বড় মেয়ে অনুরিমা। ওকে আমি বিয়ে করতে চাই বাবা। প্রতিটা মুহূর্ত মনে হয় এই বুঝি আমি ওকে হারিয়ে ফেললাম। আচ্ছা, আমি আসাদের সাথে এই নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মেনশন নট বাচ্চা। পরের দিন সকালে অহনার কলেজের আজ বিদায় অনুষ্ঠান শুরু হবে। অনুরিমা সুন্দর করে বোনকে সাজিয়ে দিচ্ছে। অহনাকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে অনুরিমা। হালকা সাজে খুব সুন্দর দেখাচ্ছে অহনাকে। কিছুক্ষণ পরেই তার বান্ধবী রিনি আসে, আজ দুজন একসঙ্গে কলেজে যাবে। অনুরিমাও তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, তাকে ভার্সিটি যেতে হবে। অনুরিমা আগেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এরপর অহনা আর রিনিও কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রিকশায় করে যাচ্ছে দুজন। এমন সময় দুটো বখাটে ছেলে ওদের রিকশার সামনে এসে দাঁড়ায় এবং উল্টো পাল্টা অনেক কিছুই বলতে থাকে। এমন সময় একটা ছেলে বাইক নিয়ে রিকশার পাশে থামায়।
হেলমেট খুলে খারাপ ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, রাস্তায় মেয়েদের বিরক্ত করছেন কেন? তাতে তোর কি রে? আমি যেই হই না কেন তাতে আপনাদের মাথা ব্যথা হওয়ার কথা না। রাস্তায় মেয়েদের বিরক্ত করছেন, পুলিশকে জানাবো। ছেলেটার মুখে পুলিশের কথা শুনে বখাটে ছেলেগুলো তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অহনা আর রিনি ছেলেটাকে ধন্যবাদ বলে সেখান থেকে রিকশা নিয়ে চলে আসে। ছেলেটা বাইকে বসে ওদের রিকশাটা ফলো করতে থাকে। ক্লাস শেষে অনুরিমা রিয়ান্তা, মিলি আর ঝিনুককে ক্যান্টিনে বসিয়ে রেখে লাইব্রেরি এসেছে, তার গুরুত্বপূর্ণ কিছু বই লাগবে সেজন্য। তিনজন বসে বসে তার জন্যই অপেক্ষা করছে। অনুরিমা কাঁধে ব্যাগ আর হাতে দুটো বই নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। হঠাৎ করেই কেউ একজন তার হাত ধরে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে আসে। অনুরিমা প্রথমে মনে করে হয়তো আদিল ওকে নিয়ে এসেছে, কিন্তু পরক্ষণেই সামনে থাকা ব্যক্তিকে দেখে তার মনে ভয় ঢুকে যায়। কারণ সামনে রায়ান দাঁড়িয়ে আছে, মুখে তার শয়তানি হাসি। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আজ দেখি কে তোমাকে বাঁচায়। খুব দেমাক না তোমার? সেই দেমাক আজ আমি ভেঙে চুরমার করে দেব, বলে অনুরিমার কাছে এক পা দুপা করে এগোতে থাকে। হুট করেই রায়ান অনুরিমার ওড়নায় হাত দেয়। ভয় অনুরিমা কান্না করে দেয়। সে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু রায়ান তার কথায় কোনো গুরুত্ব দেয় না। তার একদম কাছে চলে আছে রায়ান। সে অনুরিমার বাহু ধরতে যাবে এমন সময় আদিল এসে রায়ানকে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে। হুট করেই এমন হওয়ায় রায়ান অনুরিমার থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে। এরপর ইচ্ছে মতো মারতে থাকে রায়ানকে। অনুরিমা দৌড়ে এসে আদিলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই থামছে না। সেদিন তোকে একটা সুযোগ দিয়েছিলাম, ভেবেছি তুই শুধরে যাবি, কিন্তু না, আমার ভাবনাকে তুই ভুল প্রমাণিত করলি। ছেড়ে দিন উনাকে। আমি চাইছি না এই নিয়ে ভার্সিটিতে কোনো ধরনের সমস্যা তৈরি হোক। রায়ান খোঁড়াতে খোঁড়াতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অনুরিমা আদিলের হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে রক্ত। সে কিছুটা ঘাবড়ে গিয়ে আদিলের হাতটা ধরে। আদিল অনুরিমার চোখের দিকে তাকায়। চোখে পানি চিকচিক করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। অনুরিমা শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনার হাতে কি হয়েছে? রক্ত কেন? ও কিছু না, হয়তো কেটে গেছে। দেখি হাতটা। অনুরিমা তার ব্যাগ থেকে টিস্যু বের করে আদিলের হাতে জমে থাকা রক্ত মুছে দেয় যত্ন সহকারে। আদিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুরিমার দিকে। এখনো কি বলবে, ভালোবাসো না আমায়? ড্যাশ ড্যাশ ডট। প্লিজ বলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই সমস্ত আপনার মনের ভাবনা। তাহলে আমার সামান্য ব্যথায় তুমি কেন বিচলিত হচ্ছ? কারণ আমাকে বাঁচানোর জন্য আপনার হাতে আঘাত পেয়েছেন। আদিলকে একটা চেয়ারে বসিয়ে অনুরিমা তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আদিলের হাতের জমে থাকা রক্ত মুছে দিচ্ছিল। আদিল তার দিকে কিছুটা ঝুঁকে আছে। আদিল অনেকটা কাছে চলে এসেছে অনুরিমার, যার দরুন আদিলের প্রত্যেকটা নিঃশ্বাসের উঠা নামা গুনতে পারছে অনুরিমা। আদিল এক প্রকার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইতিমধ্যেই আদিলের হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে। অনুরিমার মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হচ্ছে না। ভেতরে ভেতরে যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে আসতে নিলেই আদিলে কথা শুনে থমকে দাঁড়ায় সে। কি করলে আমি তোমার ভালোবাসা পাবো অনু? আমার সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দিও। হুম। কথাটা বলেই সেখান থেকে চলে যায় অনুরিমা। আদিল তার যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আজ সে খুব খুশি। অনুরিমার চোখে নিজের জন্য ভালোবাসা আর কেয়ার দেখেছে সে। অহনার কলেজটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা নাচে অংশগ্রহণ করেছে। স্যারেরা নিজেদের বক্তব্য দিয়েছে। পরিশেষে ওদেরকে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, সাথে গোলাপ আর রজনীগন্ধা ফুল। অহনা রিনিকে নিয়ে কলেজ থেকে বের হচ্ছিল, তখনই দেখে সকালের সে বাইকে থাকা ছেলেটা এখনো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে চলে আসতে নিলেই ছেলেটা অহনার নাম ধরে ডাকে। ছেলেটার ডাকে অহনা পেছনে ফিরে তাকায় আর অবাক হয়ে বলে, আপনি আমার নাম জানলেন কি করে? সে, আমি অনেক কিছুই জানি। মানে? মানে কিছুই না। আমার নাম সায়ান। তো আমরা আপনার নাম জেনে কি করব ভাইয়া? এভাবে ভাইয়া বলে আহত না করলেও পারতে। বাই দা ওয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কি তোমাকে একটা বেলিফুলের মালা দিতে পারি? একদমই না। প্লিজ, প্লিজ, নিয়ে নে না, বলল রিনি। সায়ান অহনার হাতে একটা বেলিফুলের মালা পেঁচিয়ে দেয়। এরপর অহনার হাতে থাকা দুটো গোলাপের থেকে একটা নিয়ে নেয়। রিনি একটা রিকশা দাঁড় করাই, এরপর অহনাকে নিয়ে রিকশায় উঠে বসে। বাসায় এসে রিনি তার মায়ের সাথে আজকের সব কথা বলতে শুরু করে। এমন সময় রায়ান খোঁড়াতে খোঁড়াতে বাসায় আসে। তার নাকে আর ঠোঁটের পাশে ব্যান্ডেজ করা। রায়ানের এই অবস্থা দেখে রিনি আর তার মা দৌড়ে আসে। এই অবস্থার কথা জিজ্ঞেস করেই রায়ান কিছু না বলে নিজের রুমে চলে আসে। রিনি রায়ানের পেছনে পেছনে আসে। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? তেমন কিছু না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ওহ, তোর আজকের দিন কেমন কাটল? এরপর রিনি কলেজে যাওয়ার সময় থেকে সব কথা বলে রায়ানকে। রায়ান মনে মনে ভাবতে থাকে, সেও তো আজ একটা ভুল করতে যাচ্ছিল। রিনির মতো অনুরিমাও তো কারো বোন, কারো মেয়ে। আজ যদি আদিল সময় মতো না আসতো তাহলে সেও তো একটা বড় অন্যায় করে ফেলছিল। তার বোনও সেই একই বিপদে পড়তে যাচ্ছিল। ভেতরে ভেতরে রায়ান অনুতপ্ত হতে থাকে। অনুরিমা ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে ঘুমোচ্ছিল। কিছুক্ষণ আগেই অহনা কলেজ থেকে বাসায় ফিরেছে। শায়লা বেগম তাদের রুমে বিছানায় বসেছিলেন। এমন সময় আসাদ সাহেব বাসায় আসেন। শায়লা বেগমকে বলেন, শায়লা, তোমার সাথে আমার কথা আছে। বলো। একদিন তোমাকে আমার একটা বন্ধুর কথা বলেছিলাম না, আয়মান নাম। আয়মান তার ছেলে আদিলের জন্য আমাদের অনুরিমাকে পছন্দ করেছে। ছেলে দেখতে শুনতে ভালোই। এর আগেও আদিলের সাথে আমার দেখা হয়েছে অফিসে। ছেলেটা আমাদের অনুরিমা যেই ভার্সিটিতে পড়ে সেখানেই মাস্টার্স করছে। তুমি কি বলো? তুমি আমাদের মেয়ের জন্য যা ভালো মনে করো। তাহলে আয়মানকে আসতে বলি বাড়িতে। আচ্ছা। রাতে অনুরিমা আর অহনা পড়ছিল। তখনই বেলকনি থেকে কিছু একটা শব্দ ভেসে আসে। অনুরিমা টেবিল ছেড়ে উঠে গিয়ে বেকনিতে আসে। তারপর নিচে তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে। কাগজটা তুলে নিয়ে খুলে দেখে সেখানে ভালোবাসি অনু লেখা। কাগজটা এখানে কে ফেলেছে সেটা দেখতেই আশেপাশে তাকাতেই তার নজর পড়ে নিচে রাস্তার দিকে। ল্যাম্পপোস্টের আলোতে আদিলকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে অনুরিমার দিকে তাকিয়ে আছে। ইশারায় ভালোবাসার কথা পুনরায় বলতে থাকে। অনুরিমা রাগ দেখিয়ে কাগজটা বেলকনিতে ফেলে রুমে চলে আসে। বেশ কিছুক্ষণ পর অনুরিমা বেলকনিতে এসে নিচের দিকে হালকা উকিঝুঁকি দিয়ে দেখে আদিল এখনো আছে কিনা। আদিল এতক্ষণে চলে গেছে ভেবে সে আবারও কাগজটা তুলে নিয়ে রুমে চলে আসে। রাস্তার একটা দেয়ালের আড়াল থেকে আদিল বেরিয়ে আসে। মুখে তার হাসি প্রশস্ত। তারপর সেখান থেকে চলে যায় সে। পরের দিন সকালে অহনা কোচিং করে বাসায় ফিরছিল, তখনই সায়ান তার পিছু নেই। কিছু দূর যাওয়ার পর অহনার মনে হয় আজও তার পেছনে পেছনে কেউ আসছে, তাই সে পিছু তাকিয়ে দেখে সায়ান আসছে। অহনা দুই হাত কোমরে রেখে সায়ানকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি আমাকে ফলো করছেন কেন?
আমি কখন তোমাকে ফলো করলাম? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, বন্ধুর সাথে দেখা করতে যাব বলে। ওহ, তাহলে যান। অহনা তার হাঁটার গতি কমিয়ে দেয়। সায়ান অহনার আগে আগে হাঁটতে থাকে। অহনার এমন কাণ্ড দেখে তার বেশ হাসি পাচ্ছে। মুখে হাসি রেখে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অহনার এরপর বাসায় চলে আসে। আজ অনুরিমা ভার্সিটি যায়নি। শায়লা বেগম নিষেধ করেছেন যেতে। অনুরিমা কারণ জিজ্ঞেস করলে উনি জানায় আজ বাড়িতে মেহমান আসবে। কারা আসবে জানতে চাইলে তিনি মেয়েকে উত্তর দেন আজ অনুরিমাকে দেখতে আসবে। এই কথা শুনে অনুরিমার মনটা বেজার খারাপ হয়ে যায়। সে তো আদিলকে ভালোবাসে, তাহলে অন্য কাউকে সে কি করে বিয়ে করতে পারে? আর তার বাবা মা তার বিয়ে এত তাড়াতাড়ি দিয়ে চাইছেন কেন? বিকেলের দিকে আয়মান সাহেব অনুরিমাদের বাড়িতে আসেন। আদিল এখনো আসেনি, সে অনুরিমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব কথাবার্তা ফাইনাল হওয়ার পর আসবে। অনুরিমার একটা থ্রি পিস পরে তৈরি হয়ে আছে। ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া। আসাদ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছেন আয়মান সাহেবের সাথে। অহনা এসে অনুরিমাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করেন উনারা। ছেলের জেদের জন্য এত তাড়াহুড়ো করে বিয়ে দিন তারিখ ঠিক করতে হচ্ছে আয়মান সাহেবের। বিয়ের পর সংসারের কোনো ধরনের চাপ অনুরিমার পড়ালেখার উপর পড়বে না বলে আশ্বাস দেন তিনি। অনুরিমা এখনো জানেই না তার কার সাথে বিয়ে ঠিক হয়েছে। অনুরিমা নিজের রুমে এসে চুপটি করে বসে আছে। তার মনটা বড্ড খারাপ, সে যে আদিলকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে অনুরিমার রুমে কেউ কড়া নাড়ে। সে দরজার দিকে তাকিয়ে দেখে অহনা আর আদিল দাঁড়িয়ে আছে। আদিলকে তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। ভীতু চোখে অহনার দিকে তাকায় সে। ইশারায় জানার চেষ্টা করে আদিল এখানে কি করে এলো। অহনা বোনের চোখের ভাষা বুঝতে পেরে বলে, আপু একটু পরেই সব বুঝে যাবে। ভাইয়া তোমরা কথা বলো, আমি বাইরেই আছি। হুম। অহনা রুম থেকে বেরিয়ে আসে। আদিল অনুরিমার কাছে এসে দাঁড়ায়। তখনও সে আগের মতো বিছানায় বসে আছে। আদিল কেন এখানে এসেছে কথাটা ভাবনায় আসতেই অনুরিমা তার দিকে তাকায়। আদিল মুখের হাসিটা আরও প্রশস্ত হয়ে যায়। সে অনুরিমাকে বলে, সারপ্রাইজটা কেমন লেগেছে অনু? কিসের সারপ্রাইজ? এই বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম। আমি জানতাম আঙ্কেল আন্টি রাজি হবেনি। তার মানে আয়মান আঙ্কেল আপনার বাবা? হুম। আমাকে বিয়ে করতে তুমি রাজি তো? অনুরিমা কিছু না বলে মুখ অন্য দিকে করে রাখে। আদিল অনুরিমার কাছে গিয়ে বসে। অন্যদিকে অনুরিমা মুচকি হাসছে। আদিল এসে তার হাত ধরে। অনুরিমা আদিলের দিকে তাকায়। আদিল একটা রিং বের করে তার হাতে পাড়িয়ে দেয়। তারপর হাতের উপরের পাশে চুমু এঁকে দেয়। আর কিছুদিনের অপেক্ষা। এরপর থেকে তুমি শুধু আমার। মিসেস মেহবুব। ইতিমধ্যেই অহনা এই খবর সবাইকেই ফোন করে জানিয়ে দিয়েছে। রিয়ান্তা কল করে বেশ অনেকক্ষণ অনুরিমার সাথে কথা বলেছে। রিয়ান্তা অনুরিমার বিয়ে ঠিক হয়েছে এই কথাটা তার মায়ের সাথে বলতে থাকে। আহনাফ অফিস থেকে বাসায় আসতেই এমন একটা কথা শুনে তার পুরো পৃথিবী যেন থমকে গেছে। কোনো রকমে চোখের পানি আটকে নিজের রুমে চলে আসে। সোজা জানালার পাশে গিয়ে দাঁড়ায় সে। সে তো আজই তার মনের কথা তার বাবা মাকে জানাতে চেয়েছিল। কিন্তু তার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল। বড্ড দেরি হয়ে গেল তাই না অনুরিমা? আমার মনের কথাগুলো মনের মাঝেই আটকে পড়ে রইল। তোমাকে আমার কোনো দিনও পাওয়া হবে না। একটু কি আমাকে ভালোবাসা যেত না? আমি যে এই বিরহ কাটিয়ে উঠতে পারছি না। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছি দিনকে দিন। কি করলে তোমাকে ভুলে যাওয়া যাবে? অনুভূতিগুলো যে এতদিনে আকাশ ছুঁয়েছে।
কথাগুলো ভাবতে ভাবতেই আহনাফের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এক মনে সে ঘনকালো মেঘে ছেয়ে থাকা আকাশটার দিকে তাকিয়ে আছে। আকাশও মনে হচ্ছে তার মন খারাপের সাথে পাল্লা দিয়ে মেঘের আড়ালে নিজেকে ঢেকে রেখেছে। আকাশটা না হয় মেঘের আড়ালে নিজেকে ঢেকেছে, আহনাফ কি দিয়ে নিজেকে আড়াল করবে? এর উপায় যে তার জানা নেই। রিয়ান্তা এসে আহনাফকে ডাকে খাবার খাওয়ার জন্য। সে সাফ সাফ না করে দেয়, বলে দেয় সে বাইরে থেকে খেয়ে এসেছে। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। রিয়ান্তা আহনাফের রুমে আসে, তাকে দেখে রিয়ান্তা বলে, ভাইয়া তোমার কি হয়েছে? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কই কিছু হয়নি তো। তুমি কি কাঁদছ? কিন্তু কেন? আরে ধুর পাগলি, আমি কাঁদব কেন? আহনাফ ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে রিয়ান্তাকে বাইরে পাঠিয়ে দেয়। রিয়ান্তা বেশ ভালোই বুঝতে পারছে তার ভাইয়ের কিছু একটা হয়েছে। তার যে জানতেই হবে আহনাফের কি হয়েছে। রিয়ান্তা চুপচাপ তার মায়ের কাছে এসে বলে তার ভাই বাইরে থেকে খেয়ে এসেছে, তাই এখন খাবে না। পরের দিন সকালে অহনা কোচিং করতে যায়। কাল থেকে তার এইচএসসি পরীক্ষা শুরু। সায়ান তার কোচিংয়ের সামনে দাঁড়িয়ে ছিল তখন। অহনা কোচিং থেকে বেরিয়ে সায়ানকে দেখে ভ্রুকুচকে তার দিকে তাকায়। সায়ানের এভাবে প্রতিদিন তার আশেপাশে থাকাটা তার কিছুতেই কাকতালীয় মনে হচ্ছে না। অহনাকে দেখা মাত্রই সায়ান তার সামনে আসে। পকেট থেকে একটা কলম বের করে বলে, এই কলমটা আমার প্রিয় শিক্ষক আমাকে দিয়েছিলেন। আমি চাই এই কলমটা তুমি তোমার কাছে রাখো। কাল থেকে তো তোমার পরীক্ষা শুরু, খুব ভালো করে দিবে কেমন? হুম, ধন্যবাদ। অহনা হাসি মুখে সায়ানের থেকে কলমটা নিয়ে নেয়। এমন সময় এই রাস্তা দিয়েই আহনাফ অফিসের কাজে কারো সাথে দেখা করতে যাচ্ছিল। অহনাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। অহনার কোনো সাহায্য লাগবে কিনা জানার জন্য সে তার কাছে যায়। আহনাফ সায়ানকে দেখে বলে, তুই এখানে কি করছিস সায়ান? তুই এখানে? আমি তো অহনাকে এই কলমটা দিতে এসেছিলাম। ছোট পাখিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এখানে আসলাম। ভাইয়া আপনারা একে অপরকে চিনেন? হুম, আমরা বেস্ট ফ্রেন্ড। ছোট পাখি তুমি তো বাসায় যাচ্ছ তাই না? হুম, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি ওই রাস্তা দিয়েই যাব। আচ্ছা ভাইয়া। আহনাফ অহনাকে তাদের বাড়ির সামনে পৌঁছে দেয়। অহনা ধন্যবাদ জানিয়ে বাসার ভেতর চলে আসে। আহনাফ এক পলক অনুরিমার রুমের বেলকনির দিকে তাকায়। ফাঁকা বেলকনির দিকে তাকিয়ে কারো অস্তিত্ব পায় না আহনাফ। একটা দীর্ঘশ্বাস ফেলে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অহনা রুমে এসে দেখে অনুরিমা শুয়ে শুয়ে মোবাইল কারো সাথে কথা বলছে। চট করে অহনা বুঝে যায় তার বোন কার সাথে কথা বলতে পারে। সে ফ্রেশ হয়ে অনুরিমার পাশে গিয়ে বসে। অনুরিমা তখন বিছানায় বসে ছিল। অহনা বোনকে জড়িয়ে ধরে বলে, কিছুদিন পর তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি আমাদের ভুলে যাবে আপু? অনু এইসব কি কথা? আমি কি তোদের ভুলে যেতে পারি? তখন আমি তোমাকে খুব মিস করব আপু। আমিও খুব মিস করব পাখি। রাতে আহনাফ অফিসের কাজ সেরে বাসায় আসে। খাওয়া দাওয়া করে বাবা মায়ের উদ্দেশ্যে বলে খুব দ্রুত সম্ভব সে এখান থেকে চলে যেতে চায়। ভিসার কাজ শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ছেলের এমন কথা শুনে উনারা কারণ জিজ্ঞেস করলে আহনাফ জানায় তার এখানে ভালো লাগছে না, তাই সে দেশের বাইরে চলে যেতে চাইছে। উনারা খুশি মনের ছেলে ইচ্ছেকে প্রাধান্য দেন। আহনাফের এমন কথা শুনে রিয়ান্তার মন খারাপ হয়ে যায়। সে এখন পুরোপুরি বুঝতে পারছে তার ভাই কেন এখান থেকে চলে যেতে চাইছে। আজ দুপুরে রিয়ান্তা আহনাফের রুমে একটা ডায়েরি পেয়েছে, যেখানে পুরোটা জুড়ে শুধুমাত্র অনুরিমার বসবাস। কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। জানার পরও তার ভাইয়ের কি হয়েছে তা জানার জন্য রিয়ান্তা ডায়েরিতে হাত দেয়।
সে জানে তার ভাই ডায়েরি লিখতে ভালোবাসে। হয়তো মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখতে পারে। সে জানত ডায়েরি পড়ে সে কিছু হয়তো জানতে পারবে। তবে ডায়েরি থেকে যে অনুরিমার নাম ভেসে আসবে সেটা সে কখনোই ভাবেনি। আদিল তার রুমে শুয়ে শুয়ে অনুরিমার কথা ভাবছিল। কিছুতেই তার ঘুম আসছে না। বারবার অনুরিমার হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে। চট করে উঠে বসে আদিল বিছানার পাশের টেবিল থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে আসে। কিছু সময়ের মাঝেই আদিল পৌঁছে যায় অনুরিমাদের বাসার সামনে। এরপর অনুরিমাকে কল করে বেলকনিতে আসতে বলে। অনুরিমা বেলকনিতে এসে দেখে আদিল গেইটের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার আরামে ঘুমোতে পারব। মানে কিছু না। আই লাভ ইউ অনু। আই লাভ ইউ টু। পরের দিন সকালে অহনা রেডি হয়ে নিয়েছে। আজ থেকে তার পরীক্ষা শুরু। অনুরিমা তার সাথে যাবে আজ। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে অহনা আর অনুরিমা। পরীক্ষা কেন্দ্রের সামনে এসেই দেখতে পায় রায়ান তার বোনকে নিয়ে গেইটের সামনে দাঁড়িয়ে আছে। অনুরিমাকে দেখতে পেয়ে রায়ান মাথা নিচু করে দাঁড়ায়। রিনিকে নিয়ে অহনা কলেজের ভেতর প্রবেশ করে। রায়ান সামনে এসে দাঁড়ায়, তাকে এভাবে সামনে আসতে দেখে অনুরিমা ভয় পেয়ে যায়। তাকে ভয় পেতে দেখে রায়ান বলে, প্লিজ আমাকে ভয় পেও না। সেদিনের কাজের জন্য আমি সত্যিই খুব অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করে দাও অনুরিমা। অনুরিমা কোনো কথা না বলে আশেপাশে তাকায়। আশেপাশে আরও অনেকেই রয়েছে, যে যার মতো ব্যস্ত। অনুরিমা কিছু বলছে না দেখে রায়ান আবার বলে, তুমি বিশ্বাস করো, কথাগুলো আমি মন থেকেই বলছি। আমারও তো ছোট বোন আছে। আমি নিজেকে শুধরে নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে ভাইয়া। দূরে থেকে আদিল ওদের সব কথাই শুনছে। সে অনেকক্ষণ আগেই এখানে এসেছিল। সে জানত আজ রায়ান কোনো রকমের গণ্ডগোল করবে না। রায়ানের চোখ মুখে অনুতাপ দেখতে পেয়েছে সে। রায়ান তাকে দেখলে কোনো কথা বলতে পারবে না, তাই সে তাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। আদিল কিছুক্ষণ বাদেই অনুরিমার পাশে এসে দাঁড়ায়। রায়ান আদিলের কাছেও ক্ষমা চেয়ে সেখান থেকে দূরে এসে দাঁড়ায়। দেখতে দেখতে অহনার সবগুলো পরীক্ষা খুব ভালোভাবেই শেষ হয়ে যায়। আজ সবাই বিয়ের শপিং করছে। অনুরিমা অনেক খুশি। আর মাত্র 4 দিনের ব্যবধান, তারপর সারা জীবনের জন্য ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। আদিল অনুরিমার জন্য শাড়ি এবং লেহেঙ্গা পছন্দ করছে। অনুরিমা শাড়ি পরতে পারে না, তাই আদিল শাড়ি ছাড়াও কিছু চুড়িদার সিলেক্ট করে দিচ্ছে। আদিলের জন্য শেরওয়ানি, পাঞ্জাবি কেনা হয়েছে, সব কিছুই অনুরিমার সাথে ম্যাচিং করা। ওরা শপিং করে একটা রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে বড় রা বসেছেন, অন্য আরেকটা টেবিলে রিয়ান্তা এবং আদিলের বন্ধুরা। অনুরিমা আর আদিল আলাদা করে অন্য একটা টেবিলে বসেছে। আদিল অনুরিমার পছন্দের খাবারগুলো অর্ডার করে। আমাদের জন্যও তো কিছু অর্ডার করতে পারতিস। ন্যাকা স্বরে কথাটা বলল জেবা। জেবার কথা শুনে বাকিরা সবাই একসঙ্গে হেসে ওঠে। অতঃপর খাবার শেষে বিল পে করে ওরা বাসায় চলে আসে। বিয়ের জন্য ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। অনুরিমা বাসায় আসতেই ওর কাজিনরা ড্রয়িং রুমে শপিং করা প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখছে। বিয়েতে কে কোন ড্রেস পরবে, কিভাবে সাজবে, সেই সবই ঠিক করছে ওরা। পরের দিন সন্ধেবেলা মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। চারিদিকে হাসি আনন্দ, হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। অনুরিমার হাতে একটা মেয়ে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল, তখনই আদিলের আগমন ঘটে। ওকে এখানে আসতে দেখে অনুরিমার বাকি কাজিনরা মিটমিট করে হাসছে। অনুরিমা এক পলক আদিলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। মেয়েটাকে থামিয়ে দিয়ে আদিল বলল, অনুর হাতে আমি আমার নামের অক্ষরটি লিখতে চাই। আদিলের কথা শুনে অনুরিমা তার দিকে তাকায়।
অনুরিমার কাজিনরা মিটমিট করে হাসছে। এরপর আদিল খুব সুন্দর করে অনুরিমার হাতে মাঝখানটার নিজের নামের প্রথম অক্ষরটা লিখে দেয়। এরপর কিছুক্ষণ থেকে আদিল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ অনুরিমার গায়ে হলুদ। অনুরিমাকে ঘিরে রেখেছে তার কাজিনরা, সাথে তার বান্ধবীরাও রয়েছে। রিয়ান্তা তার ভাইয়ের কথা ভেবে ভীষণ আপসেট হয়ে আছে। ভাইয়ের এই কষ্টটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। একদিকে তার ভাইয়ের ভালোবাসা, অন্যদিকে তার প্রিয় বান্ধবীর ভালোবাসা। সন্ধেবেলা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। অনুরিমা ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিবে এমন সময় অহনা হাতে একটা পার্সেল নিয়ে রুমে আসে। অহনা তাকে পার্সেলটা দিয়ে শুয়ে পড়ে। বোনের বিয়ে উপলক্ষে তারও বেশ খাটতে হচ্ছে। টায়ার্ডনেস এর কারণে ঘুমিয়ে পড়ে অহনা। অনুরিমা পার্সেলটা খুলে সেখানে একটা ফটো ফ্রেম পায়, যেখানে তার একটা ছবি আছে যেটা সে 2 বছর আগে রিয়ান্তার জন্মদিনের দিন তুলেছিল। সাথেই একটা চিরকুট। অনুরিমা মনে মনে হাসছে আদিলের ছেলেমানুষের জন্য। আজও চিরকুট পাঠাতে ভোলেনি সে। অনুরিমা চিরকুটটা পড়তে শুরু করে। প্রিয় প্রণয়িনী, ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাটা বড্ড কষ্টদায়ক। যখন তোমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে তখন পুরো দুনিয়াটা মরুভূমির মতো খা খা করে ওঠে। তোমাকে নিয়ে প্রণয়ের উপন্যাস লেখার প্রত্যাশা ছিল। এই আক্ষেপটা হয়তো আমাকে আজন্মকাল বয়ে বেড়াতে হবে। কথায় আছে ভালোবাসা জিনিসটাকে বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। আমার এক পাক্ষিক ভালোবাসাকে দূর আকাশে উড়িয়ে দিলাম। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন, প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। বড্ড বেশি ভালোবাসি প্রিয়। ইতি। এক অধম প্রণয়। চিরকুটটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনুরিমা। সে এসেছে, এই চিরকুট দাতা হয়তো আদিল হবে, কিন্তু আজ তার সম্পূর্ণ ধারণা ভুল প্রমাণিত হলো। অনুরিমা মেঝেতেই বসে পড়ে চিঠিটা পড়তে পড়তে। একটা সময় সে সেখানেই ঘুমিয়ে পড়ল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূর দূরান্ত থেকে আজানের ধ্বনি ভেসে আসতে থাকে। এমন সময় অনুরিমার ঘুম ভাঙে। চোখ খুলে দেখল কাল রাতে মেঝেতে বসে সে ঘুমিয়ে পড়েছিল। অতঃপর ঘুম থেকে উঠে উজু করে আসে নামাজ পড়ার জন্য। আজ থেকে তার নতুন জীবনের সূচনা। ভালোবাসার মানুষের হাতটি ধরে সে এক নতুন পরিবেশে যাবে। নামাজ পড়ে অনুরিমা তার বাবা মায়ের রুমে আসলো। এক পলক তাদের দিকে তাকিয়ে থাকলো। বাবা মাকে ছেড়ে থাকতে হবে, কথাটা ভাবতেই বুকে এক চিনচিন ব্যথা অনুভব হলো তার। পুনরায় সে নিজের রুমে আবারও ফিরে আসলো। এসে দেখল অহনা এখনো ঘুমোচ্ছে। সে বোনের মাথায় বিলি কেটে দিতে থাকলো। আহনাফ এয়ারপোর্টে বসে আছে। কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। বুকে একরাশ অপূর্ণতা নিয়ে সে সেখান থেকে অনেক বহুদূরে পাড়ি জমাচ্ছে। এখানে থাকলে যে ব্যথাগুলো তাকে ক্ষতবিক্ষত করবে বারংবার, তাই চোখের পানি মুছে সে 1 পা 2 পা করে প্লেনের দিকে এগিয়ে যেতে থাকলো। বিকেলে পার্লার থেকে মেয়ে এসে অনুরিমাকে সাজিয়ে দিয়ে গেল। অনুরিমা বউ সাজে বসে আছে নিজের রুমে। কিছুক্ষণ আগে তার কাজিন হাসি ঠাট্টা করে গেছে তার সাথে, আদিল আর তাকে নিয়ে। অনুরিমা বারবার আদিলের দেওয়া রিংটা দেখছে। মেহেদি রাঙা হাতে আদিলের নামের অক্ষরটা যেন ফুটে উঠেছে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে। আদিলের আসার কোনো নাম গন্ধও নেই। আসাদ সাহেব বারবার আয়মান সাহেবকে কল দিচ্ছেন, কিন্তু কেউই ফোন রিসিভ করছে না। বরযাত্রীদের মাগরিবের নামাজের পর আসার কথা ছিল। অন্যদিকে রাস্তায় জ্যাম থাকার কারণে আদিলের গাড়িটা এখনও মাঝ রাস্তায় রয়েছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আয়মান সাহেব আর আদিল পেছনে বসে আছে। হঠাৎ করে ওদের গাড়ির সামনে
একটা ট্রাক চলে আসে। হুট করেই ট্রাকটা চলে আসায় ড্রাইভার গাড়ি সাইড করতে গিয়ে উল্টো ট্রাকের সাথে বাড়ি খায়। এতে ওদের গাড়িটা উল্টে যায়, যার ফলে গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যায়। আশেপাশের অনেকে এসে গাড়িটাকে সোজা করল। আদিল আর আয়মান সাহেবের অবস্থা খুবই খারাপ। আদিল চোখ পিটপিট করে আশেপাশে দেখার চেষ্টা করছে। তার চোখ শুধুই অনুরিমাকে খুঁজছে এই মুহূর্তে। তোমার আমার এক হওয়া হয়তো নিয়তি মানতে পারেনি অনু। এই জীবনে তোমাকে আমার পাওয়া হলো না। আমার হাতে যে আর সময় নেই। জীবনের শেষ দেখাটা হয়তো আর দেখা হবে না তোমার সাথে। খুব ভালোবাসি অনু, খুব ভালোবাসি তোমাকে। এই কথাগুলো ভাবতে ভাবতে আদিলের চোখ দুটো বন্ধ হয়ে আসে। নিস্তেজ হয়ে পড়ে থাকে সেখানেই। আশেপাশে মানুষের অনেক ভিড়। কিছুক্ষণের মাঝে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায় তাকে আর আয়মান সাহেবকে। আয়মান সাহেবের অবস্থা খুবই আশঙ্কাজনক। আসাদ সাহেব নিশ্চিত হয়ে বসে আছেন, তখনই ওনার মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করলেন তিনি। অপর পাশ থেকে কিছু একটা শুনে ওনার হাত থেকে মোবাইলটা তৎক্ষণাৎ পড়ে যায়। সমাপ্ত।